ষষ্ঠ থেকে 11তম শ্রেণীর উপবৃত্তির আবেদন শুরু হয়েছে। এই ভিডিও না দেখলে অনেকেই বাদ পড়ে যাবে, তাই শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ষষ্ঠ থেকে 11 শ্রেণীর উপবৃত্তির আবেদন 2026 কে কে আবেদন করতে পারবেন, শেষ তারিখ এবং লাইভ অনলাইনে অ্যাপ্লাই করার পুরো প্রক্রিয়া দেখাবো। এই উপবৃত্তির জন্য যারা আবেদন করতে পারবেন দেখেন, ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী বিশেষ ক্ষেত্রে এবং 2022-23 শিক্ষাবর্ষের 11তম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তির প্রাপ্তির আবেদন নির্ভুলভাবে প্রক্রিয়া করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্যে শিক্ষার্থীদের অগ্রিম সংগ্রহ করা বিশেষ প্রয়োজন। সেজন্য কিন্তু ষষ্ঠ, নবম ও 11 শ্রেণীর ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার অব্যবহিত পরেই উপবৃত্তির আবেদনের যোগ্য সকল শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার বিষয়ে স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠু নির্বিঘ্ন করার জন্য উপবৃত্তির নির্ধারিত আবেদন ফর্ম অনুযায়ী নিম্নবর্ণিত উদ্যোগসমূহ প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করার অনুরোধ করা হলো। এটা কিন্তু দেখেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এটা প্রকাশিত হয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায়। ভিউয়ার্স, একটি জিনিস সবসময় খেয়াল রাখবেন, আবেদনের শেষ তারিখ খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে বাদ পড়ে যায়। এজন্য আপনারা যত সম্ভব যে একটা ফর্ম আছে সেই ফর্মটি কিন্তু কলেজে পূরণ করে জমা দিবেন। দেখেন, আমি আপনাকে ফর্মের নমুনা দেখাচ্ছি, যে শিক্ষার্থীর আবেদন ফর্ম। এই ফর্মটি কিভাবে পূরণ করবেন আজকে আমি বিস্তারিত দেখাবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে এই ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ করতে পারবেন। আরেকটি কথা, এই ফর্মে পূরণ করার সময় 3টা ভুল করলে উপবৃত্তি বাতিল হয়ে যাবে, এটা আপনারা অনেকেই জানেন না। সো আজকে জেনে নেন, এবং ভুল 3টি কি আমি আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে বলবো। তাহলে চলেন আগে ফর্মটি আমরা পূরণ করে নেই। ভিউয়ার্স, এটা হচ্ছে কি সেই আবেদন ফর্ম, শিক্ষার্থীর আবেদন ফর্ম। এখানে ছবি দিবেন, এখানে ছবি বসাবেন, পাসপোর্ট সাইজ একটি ছবি। আপনারা যারা শিক্ষাবর্ষ দেখেন 23-22/23 শিক্ষাবর্ষ অর্থবছর 2022-23, ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে। দেখেন, শিক্ষার্থীর নাম দিবেন, আপনাদের যে নাম সেই নামটি হাতে লিখবেন। শিক্ষার্থীর নাম ইংরেজিতে, এবার হচ্ছে গিয়ে এটা ইংরেজিতে, এটা বাংলায় ছিল, এবার ইংরেজিতে। পিতার এনআইডি কার্ড, আপনার বাবার এনআইডি কার্ড দিবেন, বাবার জন্ম তারিখ দিবেন, 10 অথবা 17 ডিজিটের যে এনআইডি নাম্বারটি আছে সেটি কিন্তু দিবেন। পিতার নাম বাংলায়, পিতার নাম বাংলায় দিবেন, পিতার নাম ইংলিশে। এরপরে মাতার এনআইডি দিবেন, মাতার জন্ম তারিখ দিবেন। মাতার এনআইডি কিন্তু 10 অথবা 17 ডিজিটের হতে হবে, এর বেশি কম হলে কিন্তু হবে না, এটা খেয়াল রাখবেন। আর এনআইডিগুলো দেওয়ার সময় অবশ্যই খুব সূক্ষ্মতার সাথে দেখবেন, কোনো নাম্বার যেন ভুল না হয়, ঠিক আছে? তো তারপরে দেখেন, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংলিশে। শিক্ষার্থীর জন্ম সনদ, এটা খুবই গুরুত্বপূর্ণ, 17 ডিজিটের হতে হবে। অনলাইনে যে আপনাদের এনআইডি কার্ডটি, জন্ম নিবন্ধনটি যদি থাকে তাহলে সেটাই দিবেন। জন্ম তারিখ শিক্ষার্থীর, পুরুষ, শিক্ষার্থীর জেন্ডার পুরুষ, মহিলা তৃতীয় লিঙ্গ হলে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে, ঠিক আছে? স্থায়ী ঠিকানা, দেখেন আপনার যে স্থায়ী ঠিকানা আছে আপনার বাবা মার, সেই স্থায়ী ঠিকানা এখানে দিবেন। বিভাগ, ইউনিয়ন, জেলা, ওয়ার্ড নম্বর, উপজেলা, পোস্ট কোড, পৌরসভা ঠিকানা, এগুলো দিবেন। তারপরে দেখেন, শিক্ষা সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে। আপনি কোন স্কুলে পড়াশোনা করেন, কোন কলেজে পড়াশোনা করেন, এইগুলা দেখেন। এখানে পূর্ববর্তী শিক্ষাগত তথ্য এখানে দিতে হবে। সেটা কি বিভাগ, আপনি কোন বিভাগে পড়েন, আপনি সায়েন্স, আর্টস, কমার্স কোনটায় পড়েন। তারপর পূর্ববর্তী শ্রেণী, আপনি 6, 7, 8, 9, 10, 11 যেটায় পড়েন সেই শ্রেণী দিবেন। তারপর জেলা দিবেন। তারপর পূর্ববর্তী পরীক্ষার নাম, আপনি এর আগে মনে করেন এখন 9-এ আছেন, এর আগে কিসে ছিলেন, আপনি 8-এ ছিলেন, সেই 8-এ লিখবেন। উপজেলা, এবার উপজেলা দিবেন, আপনি যে উপজেলায় থাকেন। রেজিস্ট্রেশন নং 11 ডিজিটের 1100 শ্রেণীর জন্য রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যারা একাদশ শ্রেণীতে পড়েন তাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার। এছাড়া কিন্তু 6-এ, 7, 8-এ, 9-এ যারা আছে, 8-এ যারা আছেন তাদের জন্য কিন্তু দরকার নাই, 9-এর জন্য দরকার নেই, তাদেরকেও রেজিস্ট্রেশন নাম্বার নাই, এজন্য রেজিস্ট্রেশন দিতে হবে না। পৌরসভা, ফলাফল জিপিএ 1100 শ্রেণীর ফলাফল জিপিএ যারা একাদশ শ্রেণীতে পড়েন তাদের জন্য কিন্তু এই জিপিএটা দিতে হবে, এছাড়া দরকার নেই। বোর্ড, আপনাদের যে বোর্ডে আছেন, যশোর, তারপরে ঢাকা, বরিশাল, যে বোর্ডে আছেন সেই বোর্ড দিবেন। উত্তীর্ণ হওয়ার বছর, আপনাদের অ্যাডমিট কার্ডে দেখবেন উপরে একটি বছর দেওয়া আছে, ঠিক আছে? সেই বছরে কত সাল সেটা লিখবেন। প্রতিষ্ঠানের নাম, আপনি যে প্রতিষ্ঠানে পড়তেন আগে, ঠিক আছে? এটা কিন্তু শিক্ষা সংক্রান্ত পূর্ববর্তী শিক্ষাগত, মনে করেন আপনি এখন 6-এ পড়েন, 5-এর প্রতিষ্ঠানের নাম দিবেন, ঠিক আছে?
তারপরে বর্তমান শিক্ষাগত তথ্য। এবার বর্তমানে আপনি যদি 6-এ পড়েন, সেই 6-এর সব ঠিকানা দিবেন, বিভাগ দিবেন। আপনি 6-এ কোন ক্লাসে, ধরেন 6-এ পড়তেছেন, 6-এ আপনি কোন বিভাগে আছেন, সায়েন্স আর্টস কমার্স। এরপরে শ্রেণী দিবেন, কোন শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণী। জেলা, বিভাগ, গ্রুপ, আপনি কোন গ্রুপে আছেন, ব্যবসায়, শিক্ষা, বাণিজ্য। বিভাগ গ্রুপ আপনি ক গ্রুপে, খ গ্রুপে, এটা দিবেন। উপজেলা, শাখা ক দিবেন, ঠিক আছে। পৌরসভা, রোল নাম্বার দিবেন, প্রতিষ্ঠানের নাম দিবেন, আপনি যে প্রতিষ্ঠানে বর্তমান অধ্যয়নরত আছেন। এরপরে দেখেন অভিভাবকের তথ্য, এটা সম্পর্ক, পিতা মাতা, অন্যান্য যে অভিভাবক দিবেন তার নাম। আপনি অভিভাবক হিসেবে যাকে দিচ্ছেন তার নামে টিক দেবেন। ধরেন পিতার যদি এখানে ঠিকানা সব পিতারটা দিয়ে থাকেন তাহলে পিতায় টিক দেবেন। এরপর জন্ম সনদ নম্বর, আপনি এই অভিভাবক যাকে দিবেন তার জন্ম সনদ নম্বর এখানে দিবেন। অভিভাবকের এনআইডি 10 অথবা 17 ডিজিটের, যে অভিভাবক যাকে ধরেন পিতার দিলেন, পিতার এনআইডি। জন্ম তারিখ দিবেন, তার নাম দিবেন বাংলায়, তার নাম দিবেন ইংলিশে, তার পেশা দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেল যদি থাকে দিবেন, না থাকলে দরকার নাই। গেল। তারপরে দেখেন অভিভাবকের স্থায়ী ঠিকানা, অভিভাবককে কোন স্থায়ী ঠিকানা দেবেন। দেখেন বিভাগ, এখানে বিভাগ দিবেন, ইউনিয়ন, জেলা, ওয়ার্ড নম্বর, উপজেলা, পোস্টকোড, পৌরসভা ঠিকানা, এগুলো সব দিবেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ দেখেন সিলেকশন ক্রাইটেরিয়া টিক দিতে হবে। আপনি কোন দিক থেকে এই যে উপবৃত্তিটা পাবেন সেটা ঠিক দিবেন। কে আবেদনকারীর পড়ালেখা খরচ বহন করে, আপনার বাবা মা ব্যতীত অন্য অভিভাবক। ধরেন বাবা দিলেন, বাবারে টিক দিবেন। আবেদনকারী কি বাংলাদেশ ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবারের সদস্য, হ্যাঁ হলে ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম লিখতে হবে। আপনি কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী যদি থাকেন হ্যাঁ দিবেন, না হলে না। ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে গেলে যারা হচ্ছে কি আপনার ইসে সম্প্রদায়, কি বলে, আমাদের সমতলে যারা আছি তারা না, ঠিক আছে। সমতলে বাইরে যারা, পাহাড়ে যারা থাকে তাদের ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হয় অনেকে। আবেদনকারী কি মুক্তিযোদ্ধা প্রজন্ম, আপনি হ্যাঁ হলে বীর মুক্তিযোদ্ধার নাম ও সম্পর্ক প্রমাণপত্র দিতে হবে, আর না হলে নাতে টিক দিবেন। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর স্নাতক পর্যায়ে নিম্নে, স্নাতক বা তদুর্ধ্ব। আপনি যে অভিভাবক দিয়েছেন বাবা অথবা মা অথবা অন্য কাউকে, সে কি পড়াশোনা জানে, যদি জানে স্নাতক পর্যায়ে যদি নিম্নে থাকে, ধরেন স্নাতক অনার্স শেষ করেনি, তাহলে স্নাতক পর্যায়ে নিচে দেবেন। যদি স্নাতক বা তার থেকে বেশি মাস্টার্স পাস করে তাহলে এইটা টিক দেবেন। আর ধরেন নিরক্ষর, পড়াশোনা জানেই না, তাহলে প্রথমটা টিক দেবেন। অভিভাবকের স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা, আপনি যাকে অভিভাবক দিচ্ছেন যদি বাবাকে দেন তা স্ত্রীর এটা টিক দিয়ে এসএসসি সমমানের বা কোনটায় আছে, আপনার বাবার যে বউ আছে মানে আপনার মা, সে কিসে পড়ে, কি পড়াশোনা করেছে, এসএসসি সমমানের নিম্নে, সমমানের তদুর্ধ্ব। এরপরে দেখেন আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি পেয়েছে কিনা, ভাতা পেয়েছে কিনা। যদি পেয়ে থাকেন হ্যাঁ, না পেলে না টিক দিবেন। তারপরে আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধকতা কার্ড আছে, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। আবেদনকারী অভিভাবক কি কোনো শারীরিক প্রতিবন্ধক কার্ড আছে, হ্যাঁ হলে হ্যাঁ, না থাকলে নাই। আবেদনকারী বাবা মা ব্যতীত পরিবার অন্য কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক রোগে ভুগছেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। অনেকে দেখা গেল ক্যান্সারে আক্রান্ত গার্জিয়ান, ঠিক আছে, বাবা মা যে কোনো একজন, কিংবা কোনো রোগে যদি থাকে দীর্ঘমেয়াদী রোগ, শারীরিক সমস্যা, তাহলে টিক দেবেন সেটাই। আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, মানে যে আপনি যে আবেদন করছেন আপনি কি কোনো রোগে ভুগছেন কিনা অনেক দিন ধরে, সেটা বলছে। সেটা হলে হ্যাঁ, না হলে না। এটা খুব গুরুত্বপূর্ণ, এগুলা দেখে দেখে টিক দেবেন, পরে টিক দেবেন। আবেদনকারী অভিভাবক কি জন্মগতভাবে দীর্ঘদিন করে রুখছেন, আবেদনকারী ধরেন আপনি আবেদন করতেছেন, আপনার বাবার অভিভাবক, সেই ক্ষেত্রে সে কি কোনো রোগে ভুগছে কিনা। আবেদনকারী বাবা মা অভিভাবকের সুনির্দিষ্ট কোনো মাসিক আয়ের উৎস আছে কিনা, সুনির্দিষ্ট, ধরেন চাকরি করে মাসে 6,000 টাকা বেতন পায়, যদি থাকে হ্যাঁ দিবেন। আর যদি না থাকে, কোনো মাসিক উৎস নাই, দেখা গেল লেবার একজন কৃষিজীবী, তার তো কোনো মাসিক উৎস নাই, সেগুলো না দিবেন। আবেদনকারী অভিভাবকের শহরে গ্রামীণ এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস আছে কিনা, শহরে গ্রামে। যদি শহরে কোনো মাসিক উৎস নির্দিষ্ট যদি থাকে যে 20,000 টাকা বেতনের একটা চাকরি করে, তাহলে হ্যাঁ দিবেন, শহরে দিবেন। আর যদি গ্রামে থাকে গ্রামে। পরিবারের কয়জন সদস্য চাকরি করেন, কেউ না, একজন, দুইজনের অধিক। কে যদি চাকরি করেন, একটা ম্যাক্সিমাম একজন দেয়াই ভালো। আবেদনকারী অভিভাবক কোন উৎস থেকে কি কোনো আয় করেন, না হলে না। দোকান, হাঁস মুরগি খামার, পরিবহন, ব্যবসা, মাংস খামার, কৃষিকাজ, অন্যান্য, যেটা আছে আপনার সেটা টিক দিবেন। তারপরে 16 নম্বরে দেখেন বাবা মা দুজনেই, একজন জীবিত আছেন, একজন জীবিত নেই, দুইজন জীবিত, একজন জীবিত, কেউ জীবিত নেই, এটা যেটা আছে সেটা টিক দিবেন আপনার। ধরেন আপনার বাবা মা দুইজনই জীবিত, তো দুইজনে জীবিত, এটাই টিক দিবেন। 18 বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা 2 অথবা 3-এর নিচে 2-এর অধিক, যেটা আছে সেটা দিবেন, টিক দিবেন। আবেদনকারী কোন এলাকা বাস করে, পাহাড়ি এলাকা, হাওর, চর, বস্তি এলাকা, প্রাক্তন ছিটমহল, সমতল। প্রাক্তন ছিটমহলের প্রমাণপত্র দিতে হবে। সো আপনাদের যেহেতু সমতল দিবেন। বাড়িতে কয়টি কক্ষ আছে, 1টি, 2টি, 3টি, 3-এর অধিক, যেটা আছে সেটা টিক দিবেন।
বাড়িতে কি বিদ্যুৎ আছে, হ্যাঁ অবলিক না। বাড়িতে কোন ধরনের টয়লেট আছে, পাকা অবলিক কাঁচা। বাড়িতে কি কোনো টেলিভিশন আছে, হ্যাঁ অবলিক না দিবেন। বাড়িতে কি কিসে রান্না হয়, গ্যাস, বিদ্যুৎ, কাঠ, খড়কুটো, গোবর, যার যেটা আছে সেটা টিক দিবেন। বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, এখানে যেটা আছে সেটা টিক দিবেন। মাটি, মাংচা, সিমেন্ট, টাইলস অন্যান্য। বাড়ির কক্ষের দেয়াল কি দিয়ে তৈরি, মাটি, পাটকাঠি, বাঁশ, টিন, কাঠ ইত্যাদি। বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, ছড়ান, গোলপাতা, খড়, টিন, মাটির টাইলস, কাঠ, আরসিসি, জিআই সিট। আপনার যেটা আছে সেটাই টিক দিবেন। অভিভাবকের মালিকানায় মোট জমির পরিমাণ ভূমিহীন অবলিক 10% নিচে উপরে, এটা ভূমিহীনই দেওয়া ভালো, ঠিক আছে। আবেদনকারী অভিভাবকের কোন কোন কার্ড আছে, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড, স্বামী পরিত্যক্ত থাকলে তাকে প্রমাণ দিতে, কোনো কিছু দরকার নেই, আপনি দেবেন কোনো কার্ড নাই, ঠিক আছে, কিছু দেওয়ার দরকার নেই। এবার দেখেন পেমেন্টের ধরন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এটা কিন্তু মিস করলে কিন্তু আপনি টাকা পাবেন না। পেমেন্টের ধরন দেখেন, মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী রকেট, বিকাশ, যেটা আছে আপনার নগদটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, নগদ নাম্বার দিবেন। হিসাবধারীর নাম, হিসাবের নামের বানান অ্যাকাউন্টের সাথে হুবহু মিলতে হবে। তার মানে আপনি যদি এনআইডি কার্ড দিয়ে নগদটা খুলে থাকেন আপনার বাবার, তাহলে আপনার বাবার এনআইডি কার্ড অনুযায়ী এখানে নামটি দিবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্ট নম্বর, হিসাব, ঠিক আছে, অ্যাকাউন্ট নম্বর অবলিক হিসাব। অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি অথবা 10 ডিজিট, যদি আপনার মোবাইল যদি অ্যাকাউন্ট নম্বর থাকে ব্যাংকের সেটা এখানে দিবেন, আর অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি দিবেন এখানে যদি থাকে, আর বিকাশ থাকলে বিকাশ দিবেন। অথবা পেমেন্টের ধরন ব্যাংকিংয়ের ক্ষেত্রে দেখেন, ব্যাংকের নাম দিবেন, শাখার নাম দিবেন, হিসাবের ধরন সঞ্চয় হিসাব, চলতি হিসাব কোনটা, হিসাবধারীর নাম, নামের বানান অ্যাকাউন্টের সাথে হুবহু মিলতে হবে, যে নামে অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট নম্বর, হিসাব নম্বর, অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি দিবেন এখানে, ঠিক আছে। আরেকটি কথা দেখেন, এই যে অ্যাকাউন্ট নম্বর, হিসাব, এটা কিন্তু নগদে যদি দেন নগদের জন্য আলাদা, আবার শিওর ক্যাশের জন্য দেন শিওর ক্যাশের জন্য আলাদা, ঠিক আছে, বিকাশের জন্য দেন বিকাশের জন্য আলাদা, এক একটা প্রতিষ্ঠান আলাদা আলাদা আপনার অ্যাকাউন্ট নম্বর হিসাব থাকে। তো এই হচ্ছে কি আজকের ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ। আর আপনাদের যে কমেন্ট আছে, আপনাদের যে কথা আছে সেগুলো কমেন্টে জানান, আমি আপনাদের সব সলিউশন দিয়ে দেবো। ধন্যবাদ।